হ্যালো বন্ধুরা, তো সবাই তোমরা কেমন আছো? তো আজকে তোমাদের জন্য আবার একটা প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে সেট নাম্বার 16। অলরেডি 15টা সেট আমাদের চ্যানেলে আগে আপলোড হয়েছে। তোমরা যদি সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আমার মনে হয় প্রত্যেকটা সেট থেকে কিছু না কিছু অবশ্যই তোমরা শিখতে পারবে কিভাবে সলিউশন করতে হয়। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তবে ফার্স্ট কোশ্চেন দেখে নেবো কি আছে। তো ফার্স্ট কোশ্চেন, আজকের কোশ্চেনটা বাংলায় কালেক্ট করতে পারিনি। আজকের কোশ্চেনটা সম্পূর্ণটা ইংলিশে আছে, হয়তো দু একটা কোশ্চেন বাংলাতে আছে। তো তোমরা যদি বুঝতে না পারো আমি বাংলাতে ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো দেখে নেবো কি আছে। এ ফাদার ইজ 4 times as old as his son. In 20 years he will only be twice as old as his son. Find their age. কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 20 বছর পরে পিতার বয়স দ্বিগুণ হবে পুত্রের বয়স থেকে। তো আমরা যদি সনের এজ যদি আমরা ধরে নিই, কত সনের এজ যদি আমরা এক্স ধরে নিই, তাহলে ফাদার কত হবে? ফাদার হবে 4 গুণ বলেছে, এই যে 4 গুণ বলেছে এখানে কি আছে 4x। 20 বছর পর মানে 20 বছর পর, তাহলে পুত্রেরও বাড়লে পিতারও বয়স বাড়বে। কি বলেছে? 20 বছর পর পিতার বয়স ডবল হবে পুত্রের থেকে। তো আমরা যদি ইকুয়েশনটা এইভাবে লিখতে পারি, 4x প্লাস 20 ইজ ইকুয়াল টু দ্বিগুণ হবে পুত্রের বয়স থেকে প্লাস 20। তো আমরা যদি সিম্পলিফাই করি, এদিকে 4x আছে, 2x আছে, লেফট সাইড নিয়ে আসলে 2x হয়ে যাবে। আর 20 যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হবে? থাকবে 20। তাহলে x ইজ ইকুয়াল টু 10। কি বলেছে? ফাইন্ড দেয়ার এজ। তাহলে সনের বয়স কত? 10 বছর। আর ফাদার বয়স কত? 40 বছর। এটা হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যান্সার। তার মানে কি আছে? অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে 7 চিলড্রেন ইচ উইথ দ্য সেম বার্থডে, মানে একই দিনে জন্মগ্রহণ করেছে। ওয়ার বর্ন ইন 7 কনজিকিউটিভ ইয়ার, মানে প্রত্যেক বছর একজন একজন করে জন্মগ্রহণ করেছে। দ্য সাম অফ এজেস অফ দ্য ওল্ডেস্ট 3 চিলড্রেন ইজ 63 ইয়ার্স, মানে যে 3জন বড় পুত্র বা বাচ্চা ছেলে আছে যেটাই বলো, তাদের বয়স 63 বছর। হোয়াট ইজ দ্য সাম অফ এজ ইন ইয়ার্স অফ দ্য ইয়ংগেস্ট 3, মানে যাদের বয়স সব থেকে লাস্ট 3 জনের যে বয়স কম তাদের বয়স নির্ণয় করতে বলেছে। তো আমরা এই জায়গায় যদি একটা সিম্পলি দেখে নিই, প্রত্যেক পুত্রের বয়স যদি এ বি সি হয়, প্রথম জনের বয়স দেখা গেলো এক্স জন্মগ্রহণ করেছে, পরের বছর আর একজন, তার মানে তার বয়স তার পরের বয়স আর একজন জন্মগ্রহণ করবে। তার মানে একজনের বয়স তো বাড়তে থাকবে, যে হয়েছে তার পরের বছর এই বয়সটা হবে, তার পরের বছর এই বয়সটা হবে। এইভাবে কটা পুত্র বলছে? প্রত্যেক কনজিকিউটিভ ইয়ার, মানে প্রত্যেক বছর একটা করে 4 হবে। এক্স প্লাস 5 প্লাস এক্স প্লাস 6। কজন বলেছে? 7 চিলড্রেন। তার মানে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7টা চিলড্রেন হয়ে গেছে। কি বলেছে? সাম অফ দ্য ওল্ডেস্ট 3, মানে ওল্ডেস্ট 3 জনে এই 3 জন হবে। তার মানে কি বলেছে? 3x প্লাস 10 প্লাস 15, এর বয়স কত বলেছে? 63 ইয়ার্স। তাহলে 3x যদি 15 ওইদিকে নিয়ে যাই কত হবে? 8 5 13, হাত 1 1 2 48। x ইজ ইকুয়াল টু কত হবে? 348। কি বলেছে? ইয়াংগেস্ট 3 মানে এই 3 জন, এই 3 জনের বয়স কত হচ্ছে? 3x প্লাস 3। তার মানে x এর মান আমরা অলরেডি জানি, 348 দিন 51 ইয়ার্স। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। তার মানে অপশন হয়ে যাবে 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, না বুঝতে পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে, খুব সহজ ছিল। আর তোমাদের মনে হয় আমি যে একটু তাড়াতাড়ি সলভ করাচ্ছি, তো তোমরা কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে একটু স্লোলি সলভ করাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট করেছে সলভ দ্য ফলোইং কোশ্চেন। এই কোশ্চেনটা খুব একটা ভালো কোশ্চেন দিয়েছে। তো এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। ইকুয়েশনটা যদি আমি সিম্পলিফাই করে নিতে পারি এইভাবে, 2 দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার আমরা 3 লিখতে পারি। আমরা কি জানি? এ দুটি পাওয়ার যদি 1 হয় ইন্টু এ দুটি পাওয়ার যদি b হয়, তাহলে এ দুটি পাওয়ার 1 প্লাস b আমরা লিখতে পারি তো এইখান থেকে এটা। তা এই জায়গাটাই আমরা ভেঙে লিখেছি, -17 9 2 টু দি বেস x, ঠিক করে নেবে, বিয়োগ 9 2 18। এখান থেকে আমরা যদি 2 টু দি বেস x কে যদি আমরা p ধরে নিই, তাহলে দেখো প্রথম ইকুয়েশন কি হচ্ছে? p স্কয়ার। আর এটাকে যদি আমরা সিম্পলিফাই করো কত হবে? 8p স্কয়ার। ঠিক আছে,
17টা যদি আমরা ওই দিকে নিয়ে যাই তাহলে কত হবে? 17টা থেকে যদি আমরা ওইদিকে এইদিকে যদি রাখি, এটা যদি প্লাস 18টা যদি এদিকে নিয়ে আসলে চলে আসবে 1 ইজ ইকুয়াল টু 0, আর 9 টু দি পাওয়ার এক্স, তার মানে কি আছে এদিকে চলে আসলাম -9। বুঝতে পারলাম কিভাবে ইকুয়েশনটা করলাম? আমরা জাস্ট টু টু দি বেস এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি, তার মানে এই জায়গাটা পি হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাবে পি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ভেঙে নিয়ে কি লিখবো, 8p স্কোয়ার বিয়োগ 8p বিয়োগ p প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক লিখলাম কিনা? ঠিক লিখেছি। 8 যদি আমরা p কমন নিই তাহলে কি থাকবে, p মাইনাস 1, এখান থেকে আমরা মাইনাস কমন নেবো তাহলে কি থাকছে p মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা p এর দুটো মান পাচ্ছি, একটা p এর মান পাচ্ছি p ইজ ইকুয়াল টু 1, আর একটা p এর মান কত পাচ্ছি 1/8। এই 1/8টাকে আমরা 1/2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। আমরা জানি কি কিউবটা যখন আমরা উপরে তুলে দেবো তাহলে নিশ্চয়ই মাইনাস হবে, তাহলে 2 টু দি বেস -3 এটা লিখতে পারি। আমরা p এর মান কত ধরেছি, আমরা এইখানে করলাম p এর মান ধরেছি 2 টু দি বেস x ইজ ইকুয়াল টু মান 1। এই 1টাকে আমরা লিখতে পারি তো 2 টু দি বেস 0, আর এখানে 2 টু দি বেস x, তার মানে কি এখান থেকে আমরা x এর মান কত পাচ্ছি 0 পাচ্ছি। আর সেম ভাবে এখান থেকে 2 টু দি বেস x ইজ ইকুয়াল টু 2 টু দি বেস -3, তাহলে এখান থেকে আমরা x ইজ ইকুয়াল টু -3 পাচ্ছি। তার মানে এই একটা অ্যান্সার, আর আমাদের অ্যান্সার হয়ে যাবে এই একটা অ্যান্সার। তার মানে কি আছে, অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। খুব ভালো কোশ্চেন ছিল। তুমি যদি বুঝতে না পেরে থাকো পজ করে নোট ডাউন করে নাও খাতায় কিভাবে সলিউশনটা করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য টু সাইড হোল্ডিং দ্য রাইট অ্যাঙ্গেল ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর 1.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার লং, দ্য এরিয়া অফ ইটস সার্কামসার্কেল উইল বি। তার মানে এর হচ্ছে পরিবৃত্ত কত হবে। এখানে দেখো একটা সমকোণী ত্রিভুজ বলেছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ। কি বলেছে, সমকোণী ত্রিভুজের অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হোল্ডিং দ্য রাইট অ্যাঙ্গেল, মানে এইটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে হোল্ডিং করে আছে এই বাহুটা, এই বাহুটা, একটা বাহু কি বলেছে 1.5 আর একটা কি বলেছে 2y, তার মানে এই বাহুটা কত হবে, পাইথাগোরাস অ্যাপ্লাই করে দেবো 2a স্কয়ার প্লাস 1.5 স্কয়ার, তার মানে কি হবে 5.5 স্কয়ার, সরি 2.5 স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে 2.5 হবে। আর আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, যদি এইখানে একটা যদি ত্রিভুজ অঙ্কন করি, এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় তাহলে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তার মানে কি বৃত্তটা পুরো পরিবৃত্ত হয়ে গেল। এইখান থেকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি দেখো সেম, তাহলে কি এই যে বাহুটা আছে তার মানে 2r ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত 2.5, r ইজ ইকুয়াল টু কত হবে, এখানে যদি একে যদি আমরা ডিভাইড করে দিই 2.5/2। এবার কি বলেছে, দ্য এরিয়া অফ সার্কামসার্কেল, মানে পুরো বৃত্তটার এরিয়া কত হবে। তাহলে বৃত্তের এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কোয়ার, পায়ের মান আমি রেখেই দিলাম, তাহলে কি 2.5 ইন্টু 2.5 ডিভাইডেড বাই 4, তাহলে কি থাকবে 625/4, আর দুটো ঘর পড়ো দশমিক, তাহলে এইটা হয়ে যাবে, আর এর সঙ্গে অলরেডি পাই আছেই, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি কি হবে 4 × 4 4 × 15 = 60, 4 × 6 = 24, 4 × 2 = 8 পাই, তার মানে কত হবে 1.562। ঠিক আছে, এটা হবে পাই। তার মানে অপশন হয়ে যাবে আমাদের 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, অ্যাপ্রক্সিমেট মান দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা অ্যালজেব্রার কোশ্চেন বলেছে, এখানে একটু ভুল আছে, এখানে এটা কিউব হবে। কি বলেছে a + 1/a = 8 হলে a³ + 1/a³ এর মান কত। তোমরা যদি এখান থেকে ফর্মুলায় ফেলে দিয়ে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি, a + 1/a³ - 3a × 1/a a + 1/a, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা মান যদি ইকুয়েশনটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে 8 এর কিউব বিয়োগ এই যে কেটে যাবে 3 × 8 = 24, 8 এর কিউব কত হবে 512 বিয়োগ 24, তাহলে কত হবে 488। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার।
এটা ছিল একটা। আর একটা তোমরা যদি এই ফর্মটা যদি জানো, এটা তুমি খাতায় তোমরা নোট ডাউন করে নিতে পারো। ফর্মটা কি, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু যদি কে হয়, তাহলে a কিউব প্লাস 1/a কিউব মান কত হবে? মান হবে k কিউব বিয়োগ 3k। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো। এটা তোমাদের শর্ট ফর্মে, তাহলে তোমাদের ইকুয়েশনটা লেখা লাগবে না, কিছুই না, এই জায়গাটা শুধু আমরা কে বসিয়ে দিয়েছি। বোঝাতে পারলাম? এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে, তাহলে এই তোমাদের ফর্মুলা ভেঙে করা লাগবে না। তোমাদের জাস্ট বোঝানোর জন্য পুরো ডিটেলস আমি ক্যালকুলেশন করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা ট্রিগোনোমেট্রি কোশ্চেন বলেছে, যেখানে এখানে মান দেওয়া রয়েছে যদি সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 হলে, তাহলে কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার কস টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো এই জায়গাটা থেকে যদি আমরা সাইনটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে আমরা কি লিখতে পারি? সাইনটাকে ওইদিকে নিয়ে গেলে সাইন এ ইজ ইকুয়াল টু 1 বিয়োগ সাইন স্কোয়ার এ। আর আমরা কি জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আর এই সাইনটাকে যদি ওইদিকে নিয়ে যাই, তাহলে কস স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটার মান হয়ে যাবে কস স্কোয়ার, তার মানে এটার মান হবে কস স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি? সাইন এ ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ। এবার এটা যেটা আছে এই ইকুয়েশনের মান বসাবো, আমরা কস স্কোয়ারকে চেঞ্জ করবো না, কস স্কোয়ারে প্লাস এটা রয়েছে কস স্কোয়ার, এটা যদি আমরা হোল টু দি পাওয়ার স্কোয়ার করে দিই, এটাও যদি আমরা স্কোয়ার করে দিই, তাহলে কি লিখতে পারি? কস টু দি পাওয়ার 4a সাইন স্কোয়ার এ। তার মানে এটার মানও আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ। আর তোমাদের দেখো ইকুয়েশন ড্রাইভ করেই দিয়েছি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, বা এর জায়গায় যে কোনো মান থিটা আলফা গামা বিটা যেটা ইচ্ছে সেটা, এটার মান হয়ে যাবে 1। বুঝতে পারলাম? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটা সূত্র ছিল, আর আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা যদি না জানো খাতায় নোট ডাউন করে নাও। সেটা হচ্ছে কি, সেক স্কোয়ার এ বিয়োগ ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার এ বিয়োগ কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা তোমরা খাতায় নোট ডাউন দিলে খুবই হেল্পফুল হবে তোমাদের। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে, একদম সহজ ছিল। আর তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, এবং যে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, যাতে আমরা যখনই তোমাদের নিউ ভিডিও আপলোড করবো তোমাদের তার নোটিফিকেশন পাও, এবং তোমাদের সামনে যে গ্রুপ ডির এক্সাম আছে সেগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। আর তোমাদের গ্রুপ ডির সঙ্গে সঙ্গে বিভিন্ন ইয়ারের বা বিভিন্ন এক্সামের কোশ্চেন পেপার সলভ করাচ্ছি। তো তোমাদের একটাই জিনিসই বোঝানোর চেষ্টা করছি যে ম্যাথসের আলাদা বলে কোনো সিলেবাস হয় না। ডব্লিউবি পুলিশের জন্য আলাদা কিছু পড়বো সেটা হয় না, বা ক্লার্কশিপের জন্য যে রিসেন্টলি এক্সাম হয়ে গেল, রেলের হয়ে গেল, সেটা হলো। ম্যাথ একটা সিলেবাস, যেটা সিলেবাসে আমার মনে হয় এসএসসি সিলেবাসটাই পুরো কম্প্যাক্ট। সেই সিলেবাস অনুযায়ী A to Z চ্যাপ্টার ওয়াইজ পড়ে নাও, বিভিন্ন ইয়ারের কোশ্চেন করো, দেখবে পার্টিকুলারলি ওই এক্সামের জন্য কোশ্চেন করা লাগবে না, একবারই ম্যাথটা পড়ে নিলে সমস্ত এক্সামগুলো কভার হয়ে যাবে। তো এই কোশ্চেনটা দেখে নেবো কি বলেছে। দ্য পয়েন্ট স্কোর বাই এ কবাডি টিম ইন এ সিরিজ অফ ম্যাচ আর ফলোস। এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, দ্য মিডিয়ান বার করতে হবে। তোমাদের আগেও আমি সেটগুলো তো করিয়েছি, মিডিয়ান যখন বার করতে হবে, যখন একটা যে সিকোয়েন্সটা দেওয়া রয়েছে এটা আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখে নেবো। সিকোয়েন্স অনুযায়ী লিখবো বলতে 1 2 3 4 5 করে যেভাবে আছে সেভাবে লিখবো। তোমরা যদি দেখে নিই, প্রথমে আমরা কি লিখবো? 2 কি আর আছে? 2 একটাই আছে, তারপরে কত আছে? তারপরে 5 আছে, দেখো এই একটা 5 আছে। বুঝতে পারলাম? এই একটা 5 লিখে নেবো। 5 পরে দেখো 7 আছে, এই 7 আছে একটা, এই 7 আছে, তার মানে দুটো 7 আছে। দুটো 7-এর পরে কি দেখতে পাচ্ছি? 7-এর পরে 8 আছে, এই একটা 8, এই একটা 8, তার মানে দুটো 8 আছে। তারপরে 9 নেই, 10 আছে। 10 কটা আছে? 10 আছে একটা, আর একটা, দুটো 10 আছে। 10-এর পরে 11 12 13 14, 14 একটা আছে, এই যে 15 একটা আছে। 15 পরে কত আছে? 16 17 17, দেখো একদম প্রথমেই আছে 17। তারপরে কি আছে? 18, 18-এর পরে 19 20 21 24 আছে। 24-এর পরে দেখতে পাচ্ছি 27 আছে। 27-এর পরে 28 আছে, আর এখানে এই দেখো 48 আছে। এবারে তোমাদের বলেছি কতগুলো টার্ম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা টার্ম আছে, মানে 8টা টার্ম আছে। তাহলে মিডিল
কোন টার্ম হবে? মিডিল দুটো টার্ম হবে। প্রথম দিক থেকে যদি আমরা 6টা বাদ দিয়ে দিই, 1 2 3 4 6টা, 7টা বাদ দেবো, 7টা বাদ যাবে। আর এদিক থেকে 1 2 3 4 5 6 7টা বাদ গেলো। তাহলে মিডিলে কোন দুটো আছে? মিডিলে আছে এই দুটো। তাহলে তোমাদের দেখিয়েছি 14 প্লাস 1 2 3 4 5 6, এই 15টাও চলে আসবে, ভুল বললাম। এই থাকছে কত? 10 আর 14। আমি তোমাকে গোল করে মার্ক করে নিচ্ছি, 10 আর 14 ডিভাইডেড বাই 2, তার মানে কত? 24/2। তাহলে কত থাকছে? 12। এটাই হয়ে যাবে আমাদের মিডিয়াম, অপশন নাম্বার 4। যদি এখানে মড কত বলতো, মড দেখো এখানে দুটো রয়েছে, 7ও রয়েছে, 8ও রয়েছে, তাহলে মড হয়ে যাবে ওর মিডিলটা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কে আছে। নেক্সট কোশ্চেন একটা সিম্পলিফিকেশন বলেছে। দেখো একটা বিরাট কোশ্চেন দেওয়া আছে, এখানে আমরা সিম্পলি বোর্ড মাস রুল অ্যাপ্লাই করব। তাহলে বোর্ড মাস রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ভাগের কাজ আগে হবে। তো 338 ভাগ এই পোর্শনটার কাজ আমরা আগে করব। তাহলে কত হবে? 13 প্লাস 13 প্লাস 85 রয়েছে, গুণের কাজ আগে হবে, বিয়োগের কাজ আগে হবে না। তাহলে 23 5 115 গুণ, এটা যদি আমরা ডিভাইড করি কত থাকবে? 6। বুঝতে পারলাম? 338 ডিভাইডেড বাই ভাগ বলে নিচে চলে আসবে 26 যোগ এখানে কত থাকছে? -30 আর ইন্টু 6। এটা যদি ক্যালকুলেট করি 26 দেয়ালে 26 অক্ষে 26 আর থাকবে কত? 26 আর 4 3 7 3 13 13 বিয়োগ মাইনাস হয়ে যাবে 3 6 180, তার মানে কত থাকছে? -16। এটা হয়ে গেল আমাদের বন্ধুর অ্যান্সার। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে দেখে নেবে। আর তোমাদের যদি আমার সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক করে দেবে, এবং তোমাদের বন্ধুরা যারা তোমরা একসাথে গ্রুপ স্টাডি করো বা বিভিন্ন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে তোমরা শেয়ার করতে পারো, এবং তাতে আমার মনে হয় অনেক যারা স্টুডেন্ট আছে যারা অনেক হেল্পফুল হবে সামনে যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে। তোমাদের যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আমাদের ফেসবুক পেজ আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, এবং আমাদের একটা গ্রুপও আছে ফেসবুকে, সেখানে তোমরা জয়েন্ট হতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা এজের অঙ্ক বলেছে। দ্য সাম অফ দ্য কারেন্ট এজেস অফ জেলেনা অ্যান্ড জর্ডন ইজ 70 years. 5 years ago Jordan was twice as old as Jelena. What is the Jordan's present age? কি বলেছে? জর্ডন আর জেলেনা এর মানে বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর আগে জর্ডন ছিল দ্বিগুণ জেলেনার থেকে। হোয়াট ইজ দ্য জর্ডনস প্রেজেন্ট এজ? কি বলেছে? 5 years ago যদি আমরা ধরি, 5 years ago কি বলেছে? জর্ডন আর জেলেনা। কি বলেছে এখানে? আমরা আরেকবার কোশ্চেনটা পড়ে নেবো। জর্ডন ওয়াজ টুয়াইস অ্যাজ ওল্ড জেলেনা, মানে জেলেনা যদি x হয় তাহলে জর্ডন কত হবে? 2x হবে। 5 বছর পরে মানে বর্তমান বয়স আরো 5 বছর, তার মানে x + 2 এটা প্রেজেন্ট এজ। বা প্রেজেন্ট এজের দেখো সমষ্টি দেওয়া রয়েছে কত? 70। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3x + 10 = 70। এটা আমরা প্রেজেন্ট এজ পেয়ে গেছি, 5 বছর আগে বের করেছি, মানে 5 বছর পরে কত হবে? এরও 5 বছর বাড়বে, এরও তো নিশ্চয়ই 5 বছর বাড়বে। তাহলে এখান থেকে আমরা যদি x এর মান যদি ক্যালকুলেট করি কি হবে? 10 চলে যাবে এদিকে, 60 3 20 60। কি বলেছে? জর্ডনের এজ কত? জর্ডনের প্রেজেন্ট এজ হচ্ছে এইটা, তাহলে 20 দুগুণী 40 আর 5 45 ইয়ার্স। বুঝতে পারলাম? অপশন নাম্বার 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। এটা এমটিএস এক্সাম এসছে, সিএইচএসএল এক্সাম এসছে, এনটিপিসি তে এক্সাম এসছে, মানে রাজ্য সরকারের পিএসসির যদি ডব্লিউবিসিএস এর মেন এক্সাম বলো সেখানেও এই কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন এসছে। হয়তো ডিজিট গুলো হয়তো চেঞ্জ হতে পারে। তো দেখে নেবো কোশ্চেনটা কি আছে। এ পারসন bought 2 watches for 480. He sold one at 50% loss and another at 90% gain, and he found that each was sold at the same price. Find the cross price of the two watches. মানে কি বলেছে? দুটি ঘড়ি কিনেছে সে 480 টাকায়, কিন্তু কি বলেছে? একটা ঘড়ি সে বিক্রি করছে 15% লসে এবং অন্য ঘড়িটি বিক্রি করছে সে 19% লাভে।
এবং দেখলো বিক্রি করার পর দেখলো দুটো যে ঘড়ি বিক্রি করেছে তার বিক্রয় মূল্য সমান। এখানে দেখো বলেই দেওয়া রয়েছে সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস, মানে একই দামে সে বিক্রি করেছে। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ টু ওয়াচেস, মানে ক্রয় মূল্য কত দুটো ঘড়ির। এখানে বিভিন্ন মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমি তোমাদের যে রেশিও মেথড বলেছি সেই রেশিও মেথডই শেখাবো। প্রথমে কি বলেছে 15% লস, তার মানে 15/100 লিখতে পারি। ঠিক আছে, তার মানে কি এটা যদি সিপি হয় এটা হবে লস। আবার কি বলেছে 90% গেন, মানে উপরের দিকে, মানে 90/100, এটা যদি সিপি হয় এটা হবে প্রফিট। তো প্রথম বস্তুটা যদি সিপি আর এসপি, প্রথম বস্তুটা কি বলেছে 15% লসে, মানে 100 বস্তু বিক্রি করেছে কত 85। এবং নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে 19% লাগবে, মানে কি সরি এখানে যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই 5 দিয়ে 3 5 দিয়ে 20, মানে 20 বস্তু সে বিক্রি করেছে কত, তো 20 বস্তু সে বিক্রি করেছে 3 লস মানে 17। আর এইখানে কি বলেছে 100 বস্তু কততে বিক্রি করেছে 119। এবার কি বলেছে বিক্রয় মূল্য সমান বলেছে, তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করে দিই তাহলে বিক্রয় মূল্য ইকুয়াল হয়ে যায়। সাইডে করে নিই সিপি ইজ ইকুয়াল টু এসপি, 140 119 আর এখানে কত আছে 119। এবং কি বলেছে দেখো এখানে বলে দিচ্ছে সোল্ড অ্যাট দ্য সেম প্রাইস, মানে বিক্রয় মূল্য সমান হবে। দেখো বিক্রয় মূল্য আমরা ইকুয়াল করে ফেলেছি। তো কস্ট প্রাইস এখানে দেখো দেয়া রয়েছে কত 480, তার মানে কি এই দুটো যোগ হয়ে যাবে 240 ইজ ইকুয়াল টু 480, 1 ইজ ইকুয়াল টু কি হবে 2। কি বলেছে একটি বস্তু তাহলে কত হবে 280 আর এটা কত হবে 200। বুঝতে পারলাম বন্ধুরা কিভাবে সলিউশন করলাম। তাহলে একটি বস্তুর দাম হবে কত, একটি বস্তুর দাম হবে 280 আর আরেকটা বস্তুর দাম হবে কত 200। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম অপশন 3 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে না পারলে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে কিভাবে করলাম। এটা খুব ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে 2 pipes X and Y can fill a tank in 24 hours and 32 hours respectively. If the two pipes are open together, when must the first pipe to be turned off so that the tank may be just filled in 16 hours? তার মানে কি বলেছে XY দুটো পাইপ আছে, যে পাইপ দিয়ে একটি ট্যাঙ্কে ভর্তি করছে 24 ঘন্টায় এবং 32 ঘন্টায়। দুটো পাইপকে একই সঙ্গে চালু করে দেওয়া হলো, মানে একই সঙ্গে খুলে দেওয়া হলো এবং প্রথম পাইপটিকে কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হলো, ফার্স্ট পাইপ টার্ন অফ। তাতে কি বলেছে তাতে ট্যাঙ্ক ফুল হতে 16 ঘন্টা টাইম লেগেছে, 16 ঘন্টা টাইম লেগেছে। তাহলে এখানে কোশ্চেন হবে কত ঘন্টা পরে পাইপ এ সেটাকে বন্ধ করেছে। তোমাদের আমি যদি দেখে নিই পাইপ এক্স এবং ওয়াই কত ঘন্টায় ভর্তি হচ্ছে 24 ঘন্টায় আর এটা কত 32 ঘন্টা। যদি দুটো এলসিএম নিয়ে নিই তাহলে কত হবে, এলসিএম যদি নিই তাহলে 96 হয়ে যাবে। 24 দিয়ে যাচ্ছে 4 বার, 32 দিয়ে যাচ্ছে 3 বার। এবং কি বলেছে মাস দা ফার্স্ট পাইপ বন্ধ রেখেছে, তার মানে কি সেকেন্ড পাইপ চালু রয়েছে। কত ঘন্টা চলেছে 16 ঘন্টা। তার মানে সেকেন্ডের এফিসিয়েন্সি কত 3, 16 ঘন্টা চলেছে, তার মানে কত টাইম চলেছে 48 চলেছে। 48 ঘন্টা চলে গেছে এবং বাকি থাকলো কত 96 ইজ ইকুয়াল টু 48, তাহলে কত থাকবে 48। এই 48 ঘন্টা কে চলেছে, শুধু পাইপ এ চলেছে, ফার্স্ট পাইপ তো চলে বন্ধ হয়ে যেত, তার মানে ফার্স্ট পাইপ 48 ঘন্টা চলেছে। এফিসিয়েন্সি কত ছিল 4, তার মানে কত 12 আওয়ার্স। মানে পাইপে 12 ঘন্টা পরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুরো টোটালটা 16 ঘন্টায় পূর্ণ হয়েছে। তার মানে 16 ঘন্টা ওয়াই পাইপ চলেছে আর এক্স শুধু চলেছে 12 ঘন্টা। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন বন্ধুরা এটা। বুঝতে পারলাম? কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পিডিএফটা কালেক্ট করতে চাইলে আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস বলে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করে নাও এবং বিভিন্ন সময় কুইজ, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকের সমস্ত কিছু দরকারি জিনিসপত্র পিডিএফ বা যাই হোক তোমাদের
প্রোভাইড করা হয়ে থাকে। তোমরা যদি জয়েন না করে থাকো তো জয়েন করে নেবে। সরি বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে পাই চার্ট দেওয়া রয়েছে, এখানে শো ইনফরমেশন দেওয়া রয়েছে অ্যাবাউট নন পারফর্মিং অ্যাসেট এনপিএ প্রসেস বাই ভেরিয়াস ব্যাংক ইন ইন্ডিয়া টিল ডিসেম্বর 2017। দেখো এখানে একটা বাদ দেওয়া রয়েছে, এখানে দেখো বিভিন্ন জায়গায় পার্সেন্টেজ দেওয়া রয়েছে। তার মানে টোটাল পার্সেন্ট যদি আমরা কাউন্ট করি, টোটাল পার্সেন্টেজ মানে এখানে কি বলছে, ব্যাংক অল ওভার, মানে টোটাল এ বি সি ডি দিয়ে টোটাল আছে 300 লাখ কারোর, আর সেখান থেকে 30% 20% ভাগ করে দেওয়া আছে। কি বলেছে, ওর হাউ মাচ ডাজ ব্যাংক এ কন্টেন ইন টিল ডিসেম্বর, ডিসেম্বর এ কত বলেছে, এই যে ডিসেম্বরে মান দেওয়াই রয়েছে কত 30%, তার মানে 300 30% কত হবে 90 লাখ। তার মানে অ্যান্সার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে পাইপ এ ফিল আপ এ ক্রিশ্চিয়ান ইন ওয়াটার ইন এ কোয়ার্টার অফ দ্য টাইম দ্যাট পাইপ বি টেক্স। তার মানে কি বলেছে, এ টাইম নিচ্ছে 1/4 বি এর, পাইপ সি টেক্স থ্রাইস দ্য টাইম অফ পাইপ এ। তার মানে কি বলেছে, সি টাইম নিচ্ছে কত, এ এর 3 গুণ। টেক্স ফিল দ্য all the 3 pipes are open together, they can fill up a empty Christian in 24 hours। মানে সমস্ত পাইপগুলো যখন খুলে দেওয়া হলো তখন যে ট্যাঙ্ক আছে সেটা ভর্তি করতে টাইম লাগছে কত, 24 ঘন্টা। হাউ মাচ আওয়ার্স উড হ্যাভ টেকেন টু ফিল এমটি দ্য ক্রিশ্চিয়ান পাইপ সি ওয়াজ নট টার্ন, মানে কত সময় পুরো খালি হয়ে যাবে যখন সি পাইপটা যুক্ত থাকবে না। তো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, তোমাদের দেখে নেব। প্রথমে আমরা যদি এ এবং বি এর টাইমের অনুপাতটা দেখে নিই। কি বলেছে, এ টাইম 1/4 টাইম লাগছে, 1 কোয়ার্টার মানে 1/4, মানে এটা যদি টাইমের রেশিও নিই, বি যদি 4 ইউনিট লাগছে তাহলে কত, এ 1 ইউনিট টাইম নিচ্ছে। এটুকু বুঝতে পারলাম কিনা, 1 কোয়ার্টার বলেছে, বি যা টাইম নেয় তার 1 কোয়ার্টার, বি 4 ঘন্টা নিচ্ছে তার 1 কোয়ার্টার 1/4, এটা কাটলো, তার মানে 1 ইউনিট। বুঝতে পারলাম কিভাবে করলাম, এটা ছিল টাইমের অনুপাত, তাহলে তার এফিসিয়েন্সির অনুপাত কি হবে, জাস্ট রিভার্স হয়ে যাবে 3:1। এবং কি বলেছে, এবার কি বলেছে, এ এবং সি, সি টেক্স থ্রাইস দ্য টাইম অফ এ, এ যদি 1 নেয় সি টাইম নেবে কত 3 আওয়ার, এটা টাইমের রেশিও। আর এফিসিয়েন্সি রেশিও কি হবে, জাস্ট রিভার্স হয়ে যাবে, তোমাদের বললাম 3:1। এখান থেকে A/B/C আমি ইকুয়াল করবো। দেখো এ এখানে 4 রয়েছে, এখানে 3 আছে, ইকুয়াল করার জন্য এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটাকে 4 দিয়ে গুণ করবো, আর এটাকে কত দিয়ে গুণ করবো, এটা 3 দিয়ে গুণ করবো। তাহলে এখান থেকে আমরা A/B/C অনুপাত পেয়ে যাব। তাহলে এর কত, 3 4 12, বি হচ্ছে 3 আর সি হচ্ছে কত 4। এবং কি বলেছে, অল পাইপ টুগেদার, এখানে বলছে অল 3 পাইপ টুগেদার আর ক্যান ফিল আপ দ্য এমটি ক্রিশ্চিয়ান 24 আওয়ার্স, মানে 24 ঘন্টায় পুরোপুরি ভরে গেছে। তার মানে তিনজনের এফিসিয়েন্সি কত আছে, 12 7 19 এফিসিয়েন্সি, টোটাল বলেছে 24 ঘন্টা লেগেছে, মানে এত ঘন্টা যেটুকু পূর্ণ হবে সেটা দিয়ে পুরো ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে, মানে খালি হয়ে যাবে, মানে খালি ট্যাঙ্ক ভর্তি হয়ে যাবে। এবার কি বলেছে, হাউ মাচ আওয়ার উড হ্যাভ টেকেন টু ফিল দ্য এমটি ট্যাঙ্ক ইন পাইপ ইন সি ওয়াজ নট টার্ন, মানে সি কাজ করেনি, মানে সি বন্ধ ছিল। তার মানে শুধু কি চলেছে, এ আর বি চলেছে, এ আর বির এফিসিয়েন্সি কত 15। এবার এটা যদি করি 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 8, এখান তাহলে কত হবে, 8 নং 72 2 আর থাকে 7, 8 7 15 বাই 5, তার মানে কত হচ্ছে 30 20 4, এত ঘন্টায় পুরো মানে ভরে যাবে, খালি ভর্তি, মানে এটা পাওয়ার। বুঝতে পারলাম কিভাবে করলাম। অপশন নাম্বার এ হয়ে যায় আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে না পারলে অবশ্যই একটু রিমাইন্ড করে দেখে নেবে আগের থেকে, আমার মনে হয় কোনো ক্লিয়ার থাকবে না। এখানে জাস্ট একটু ট্রিকি ছিল, এখানে রেশিও মেথড থেকে কিভাবে এফিসিয়েন্সির মেথডে বা এফিসিয়েন্সির রেশিওতে কনভার্ট করা যায়। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে টু গো এ ডিস্টেন্স অফ 75 কিলোমিটার আপ স্ট্রিম এ রোয়ার টেক্স 12 আওয়ার্স while it will takes her only 7.5 hours to draw at the same distance in downstream। তার মানে কি বলেছে, স্রোতের বিপরীতে 75 কিলোমিটার গতিবেগ যাচ্ছে কত 12 ঘন্টায়, এবং স্রোতের অনুকূলে সেই দূরত্বটাই চলে যাচ্ছে 7.5 ঘন্টায়। তার হোয়াট ইজ দ্য স্পিড অফ স্টিম, মানে যে স্রোতের বেগ কত। তো স্রোতের প্রতিকূলে
যদি আমরা ইকুয়েশনটা যদি দেখি, স্রোতের প্রতিকূলে এক্স হচ্ছে স্থির জলে নৌকার বেগ, আর ওয়াই হচ্ছে স্রোতের বেগ। তার মানে কি বলেছে, স্রোতের প্রতিকূলে এক্স বিয়োগ ওয়াই 75 কিলোমিটার যাচ্ছে কত, 12 ঘন্টায়। এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, 25/4, তার মানে 25/4 ঘন্টা টাইম লাগছে। এবং এই দূরত্বটাই যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তাহলে কত লাগছে, 7.5, মানে 75 × 7.5, তার মানে এটা কত, 10 আওয়ার লাগছে। এখান থেকে আমরা কি ওয়াই এর মান বের করব, কারণ স্রোতের বেগ বের করেছে। এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এই এক্স কাটবে, -2y -10 + 25/4, তাহলে কত হচ্ছে, 4 10 কে 40 থেকে 25 বাদ দিলে -15/4। এই মাইনাস কাটবে, y = 15/4, 4 2 8। এটা যদি করি 1.770 8 8 64 875 কিমি/আওয়ার। বুঝতে পারলাম, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এখানে বলেছে যদি √324 = 8x হয় তাহলে x এর মান কত। এটা আমরা কত জানি, 18, আর এটা কত, 8x, তা x = 18/8 চলে আসবে, তার মানে কত, 9/4 চলে আসবে। ঠিক করলাম কি, হয়তো কোথাও প্রিন্টিং মিস্টেক হতে পারে বন্ধুরা, তোমরা একটু দেখে নেবে। এটাই ছিল সঠিক প্রসেস, এগুলো রং। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে দ্য টোটাল ডিস্টেন্স বিটুইন টু স্টেশন ইজ 390 কিলোমিটার। এ ট্রেন কভার্স 182 কিলোমিটার ফর এ ডিস্টেন্স at a speed of 56 km/h and 108 km at a speed of 72 km/h. The remaining distance is covered by the train in 1/4 hours. Find the average speed of the train during the whole journey. কি বলেছে, একটা ডিস্টেন্স ছিল দুটো স্টেশনের মধ্যে 390 কিলোমিটার। একটি ট্রেন প্রথম 182 কিলোমিটার কভার করলো 56 km/h বেগে, এবং পরবর্তী 108 কিলোমিটার অতিক্রম করলো 72 km/ঘন্টা এবং রিমেইনিং ডিস্টেন্স সে কভার করলো 1.4 ঘন্টায়। তাহলে টোটাল যে যাত্রাপথে তার গড় গতিবেগ কত। তো কোশ্চেনে টোটাল ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স আপন টাইম = এভারেজ স্পিড। 390 ছিল টোটাল। প্রথম কি বলেছে, 182 কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায়, 56 ঘন্টা, মানে টাইম বের করে যাবে। পরবর্তী কি বলেছে, 108 যাচ্ছে কত, 72 আওয়ারে, আর পরেরটা কত, 1.14 ঘন্টা লাগছে টাইম। তাই এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে, 7 দিয়ে 7 8 56, 7 দিয়ে যদি কাটি, 7 × 7 6 7 42, ভুল করলাম কি, 8 2 16, 7 দিয়ে 7 2 14, ঠিক আছে, এটা 12 দিয়ে কাটলি 9, আর 6 12 72, 6, 3 দিয়ে কাটলি 3, আর এটা যদি কাটি 2, তাহলে কি থাকছে, 390। এটা যদি 2 দিয়ে কাটলে 13, আবার 2 দিয়ে কাটলে 4, তার মানে কি থাকছে, 13/4 প্লাস 3/2। এখানে যদি আমরা ইকুয়াল করে নিই, তাহলে নিচে যদি ইকুয়াল করি 2, তাহলে উপরে 2 দিয়ে গুণ হবে, তাহলে এখানে কত থাকে, 4 × 4 5/4। দেখো নিচে সবগুলো ইকুয়াল হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 390, এই 4টা নিচে থাকলো উপরে চলে আসবে, বাই 13 × 6 19, 19 আর 5 24, 4 দিয়ে কাটলি 4 6 24, 6 দিয়ে কাটলি 6 6 36, 3 65। তার মানে এভারেজ স্পিড কত, 65 km/h। বুঝতে পারলাম, এটা একটু ট্রিকি ছিল। বুঝতে পারলাম কিভাবে করলাম। তোমাদের যখন আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাবো, এই কোশ্চেনগুলো সমস্ত কিছু তোমাদের সলভ করাবো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এখানে কি বলছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 324 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হবে। তো আমরা যদি একদম এই কোশ্চেনটা আমরা তোমাদের বেসিক ভাবে শিখিয়ে দেবো, এবং কিভাবে শর্টকাট পরীক্ষা খাতায় কিভাবে শর্টকাট করা যায় সেটাও শিখিয়ে দেবো। তো আমরা বেসিকটা প্রথমে দেখে নিই কিভাবে বেসিকে করবো। তো আমরা কি জানি, কি বলেছে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা, 5টা নয়, এটাই বৃহত্তম সংখ্যা।
এরপরে যদি 1000 হয়ে যাবে তাহলে 6 অঙ্কের হয়ে যাবে, সেটা 324 দিয়ে আমরা ডিভাইড করব। যদি আমরা 3 দিয়ে করি তাহলে 3 দিয়ে কি হবে, 3 24 72, 3 3 9, তার মানে কত থাকছে 7 2, এই 9 চলে আসছে। দেখো এর থেকে এটা ছোট, তার মানে কত 0 যাবে, এই 9টাও চলে আসবে। এবার যদি আমরা 8 দিয়ে করি তাহলে কি হবে, 4 8 32 2, 4 8 32 2 হাতে 3, আর 2 16, 17 18 19 9, হাতে থাকে 1, 3 24 25, তা কত থাকছে 7 0 207 থাকছে। তার মানে এর উপর হবে না, মানে 324 দিয়ে কোন সংখ্যাটা হবে, মানে 324 থেকে যদি 209 বিয়োগ করে দিই, 209 বিয়োগ করি তাহলে কি হচ্ছে 0 9 7 9 9, মানে এই সংখ্যাটা 324 দিয়ে বিভাজ্য হবে। এর পরের সংখ্যাটা যখন করব তখন এর সাথে তো আরো 324 যোগ হবে, তাহলে বেশি হয়ে যাবে। তাহলে দেখো অপশন নাম্বার, সরি এখানে 307 হবে, তাহলে এখানে হবে 2, একটু মিস্টেক ছিল, তোমরা একটু দেখে নেবে। তার মানে কি থাকছে 99792, বুঝতে পারলাম। এবার যদি আমরা শর্টকাট প্রসেস দেখে নিই, তো দেখো এখানে যদি আমরা বিভাজ্য ফর্মুলা যদি ডিভিজিবিলিটি রুল ইউজ করি তাহলে কি হবে, 3 আর 2 6, সরি 3 আর 2 5 আর 4 9, মানে ডিজিট সংখ্যা 9। তার মানে 9 এর ভাজ্য কোন সংখ্যাগুলো হবে, যে সংখ্যাটা সমস্ত সংখ্যার যোগফলের সমষ্টি 9 দিয়ে ভাগ করলে মিলে, তাহলে সেই সংখ্যাটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য যাচ্ছে, এটা যাচ্ছে কিন্তু এটা যাচ্ছে না, মানে এটা নেই, এটা যাচ্ছে, এটাতেও যাচ্ছে না, 15 হয়ে যাচ্ছে, মানে এটাও হবে না। যদি এটা দেখি, এটা যাচ্ছে, 8 7 13, এটাও যাচ্ছে না। তার মানে দেখো এইটা 9 9 কাটাকাটি চলে যাচ্ছে, 9 যাচ্ছে, 7 আর 2 9 চলে যাচ্ছে, মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরীক্ষা খাতায় এটা করা লাগবে না। যদি এরকম দেখো যে আমরা ইউনিট যে 3 বা 9 আসছে, ডিভিজিবিলিটি রুল চেক করব, সরাসরি আমরা উত্তরটা পেয়ে যাব। বুঝতে পারলাম কিভাবে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করলাম। এটা ছিল বেসিক মেথড, আর তোমাদের যেটা পরে দেখালাম সেটা ছিল শর্টকাট। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন একটা মান নির্ণয় করতে বলেছে, যেখানে 18 × 16 মাইনাস 34 45/13 মান বের করতে বলেছে। তোমরা যদি দেখে নি কি আছে, 18 16 গুণ করলে, 18 16 যদি গুণ করি তাহলে কত হবে 288, আর এটা যদি গুণ করি তাহলে 2 × 26, 26 4 8 6 3 78 85, তার মানে এটা যদি গুণ করি 3 2, একদম সহজ ছিল, জাস্ট একটু গুণ ভাগ করার অঙ্ক ছিল, এখানে আর বোঝানোর কিছু নেই। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা ভুল আছে, তো এই কোশ্চেনটা স্কিপ করে যাব, আমি বুঝতে পারছিলাম না কোথায় কি ভুল হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখা আছে, একটা টেবিল দেওয়া রয়েছে, বিভিন্ন দেখো মান দেওয়া রয়েছে। তোমরা যদি কোশ্চেনটা দেখে নি কি আছে, স্পোর্টস কমপ্লেক্স হাউসেস দ্য ফলোইং amenities with the following uses charges per month, 500 for a gym and 1000 for a swimming pool and 2000 for a tennis court। মানে একটা কমপ্লেক্স হাউস আছে যেখানে জিমের যে মাসিক খরচ 500 টাকা, সুইমিং পুলের 1500 টাকা, এবং যে টেনিস কোর্ট আছে তার জন্য খরচ বহন করতে হয় 2000 টাকা, ঠিক আছে, দিতে হয়। গিভেন দ্য টেবিল শোজ দেয়ার কারেন্ট লিস্ট অফ দ্য কাস্টমার ইউজিং এমিটাস, মানে ওই স্থানে যে কাস্টমার গুলো আসে তখন সেখানে গুলো দেওয়া রয়েছে। মানে জিমে আসে কত 300 জন ইউজ করে, সুইমিং পুল 200 জন ইউজ করে, টেনিস কোর্টে 100 জন ইউজ করে। তাহলে কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম রিসিভ ফ্রম জিম ইউজার্স পার মান্থ। জিমে কত ছিল, 300 লোক আসতো, পার মান্থ কত 500 করে, তাহলে 500 তে সিম্পলি গুণ হয়ে যাবে, তার মানে কত 150 তার মানে এটা হয়ে যাবে আমাদের অপশন 2 হয়ে যাবে বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। এখানে যদি বলতো পুলে কত আছে তাহলে আমরা 200 দিয়ে গুণ করে নিতাম, সরি 200 × 1500 করতাম। এবার যদি টেনিস কোর্ট বলতো, টেনিস কোর্ট 2000 করে পার মান্থ, তাহলে 100 জন আসতে 20000 হয়ে যেত। বুঝতে পারলাম খুব একটা টাফ ছিল না, শুধু কোশ্চেনটাই বড় ছিল, বাকি সবই ইজি ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি অম্লত সংখ্যা নয়। যদি আমরা এখান থেকে সিম্পলি রুট করি, এটা কিন্তু রুট হবে না, এটাও রুট হবে না, একমাত্র রুট হবে এইটা। আর এটা 22 মানে কি, 22 মানে 7, এর 3 পয়েন্ট সামথিং চলে আসছে, ঠিক আছে, এটা হবে না। তার মানে এটাই একমাত্র আসবে যেটা রুট নির্ণয় করা যাবে, তার মানে এটাই হয়ে যাবে আমাদের অমূলত সংখ্যা। বুঝতে পারলাম। যদি মূলত বলতো, এই দুটো মূলত সংখ্যা হয়ে যেত, বা এটাও মূলত সংখ্যা হয়ে যেত। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ কপার ইন 1 কেজি অ্যালয় of its alloy content 32% copper, 40% zinc and rest of nickel। কি বলেছে,
কপার বলেছে 32%, তার মানে 320 গ্রাম। কি করে হলো বন্ধুরা? 1 কেজি মানে 1000 গ্রাম, কি বলেছে 32/100, এটা যাবে, তার মানে 320 গ্রাম হয়ে যাবে। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, এখানে আর বোঝানোর কিছুই নেই। যদি এখানে নিকেল বলতো তাহলে একটু কোয়াইট ডিফিকাল্ট হতো, কারণ নিকেল এখানে তোমাদের 100 থেকে যোগ 32% যোগ 40% যোগ করে পরে টোটালটা মাইনাস করতে হতো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে না অ্যামাউন্ট অফ 1000 is to be distributed among তরুণ, তামান্না and টিনা in the proportion of 4:5:6 respectively. What will be the difference between তরুণ and টিনা? কি বলেছে? তরুণ আর টিনা কি বলেছে? ডিফারেন্স। এখানে যদি আমরা রেশিওর দিকে তাকাই, এটা তরুণ, এটা টিনা, এর ডিফারেন্স কত? এর ডিফারেন্স 2, আর টোটাল কত? 10 5 15 বাই কত হবে? 1 0 0, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 2 0 0, তার মানে কত হবে? 400 বাই 3 ইজ ইকুয়াল টু 133.33। বুঝতে পারলাম কি করে ডিস্টেন্স বার করলাম। তোমরা অনেকে আছো আগে আলাদা আলাদা করে 4 5 6 কত বার করতে পেরেছে, তারপর সেটা মাইনাস করতে হবে। আমার মনে হয় এই প্রসেসটা সব থেকে সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে বার্ষিক 5% সরল সুদে 2735 4 বছরের সুদ কত হবে? এটা একদম সিম্পল হবে। 4 বছরের সুদ কত হবে? আমরা জানি এই টোটাল টাকাটাকে যদি আমরা 100% ধরে নিই, আর 4 5 20, এই 20%টাই হয়ে যাবে আমাদের এসআই। বুঝতে পারলাম। যদি এই ফর্মুলা করি তাহলে কি হবে? 2735 এর 20% কত হবে? 20/100। এটাতে কাটলে 5, এই 5 যদি কাটি 5 5 25, 4 5 20, 7, এটা হয়ে যাবে আমাদের এসআই। এটা ছিল সহজ প্রসেস। ঠিক আছে, আমরা যদি টোটাল অ্যামাউন্টটাকে 100% ধরি, তাহলে 4 5 20%, যেটাই বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের 4 বছরের এসআই। এবার তোমার যদি এই যে বইয়ের যে তোমরা গতানুগতিক যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ফেলেও করতে পারো, সেই ফর্মুলাটা আমরা একবার দেখে নেব। ইরেজ করে দিলাম। আমরা কি জানি? এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। সুদ কত বার করতে বলেছে? মানে এসআই বার করতে বলেছে। এসআই কত? 2735 4 × 5 বাই 100। এটা 4 5 20, 20 5, এই 5 দিয়ে যদি এটা কাটি কত হবে? 547। বুঝতে পারলাম। দুটো মাত্র যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা করতে পারো। আর এটা ছিল মেন যে ফর্মুলাটা, সেটা বক্স করে দিলাম, তোমরা চাইলে খাতায় নোট ডাউন করে নিতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 1.728 ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 6.4 হোয়াট উইল বি দ্য আদার নাম্বার। এই কোশ্চেনটা প্রত্যেক সেটাই একটা করে এসছে, তো তোমাদের আগেও বলেছি এখনো বলছি। ঠিক আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার, ওয়ান নাম্বার হচ্ছে 6.4, অন্য একটা নাম্বার এক্স, তাহলে কি হবে? 1.728। আমাদের সিম্পলিফাই করার জন্য করে নিলাম, এই শূন্য আমরা কেটে দিলাম। 8 দিয়ে কাটলে 8 8 64, 8 দিয়ে কাটলে 8 2 16, 17 12 8 48, 6 8 48। যদি 8 দিয়ে যদি এটা কাটি, 8 2 16, 16 56, 7 8 56, x ইজ ইকুয়াল টু 27/100, তার মানে কি 0.27। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে মান নির্ণয় করো 1.1 × 0.1 × মান দেওয়া রয়েছে। তো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি লিখবো? এই 11 যদি ধরি, আমরা প্রথমে দেখলো এই পয়েন্টগুলো আমরা খেয়াল করছেন, মনে করো পয়েন্টগুলো নেই, তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 11 হয়ে যাবে। এবারে দেখবো পয়েন্ট কোথায় কোথায় আছে, কটা আছে দেখো। এইদিকে 2 ঘর, এদিকে 1 ঘর, 3 ঘর, এদিকে 1 ঘর, 4 ঘর। তার মানে অলরেডি আমাদের দুটো সংখ্যা আছে, আর আমাদের কিন্তু 4 ঘর পরে দশমিক, তাহলে দুটো সংখ্যার আগে দশমিক নিয়ে নেব। বুঝতে পারলাম কিভাবে করলাম, একদম সহজ ছিল। তো এই ছিল আমাদের যে 16 যে সেট নাম্বার ছিল তার সলিউশন। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই পিডিএফটি তোমরা কালেক্ট করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে অলরেডি আমি 2 দিন আগে আপলোড করে দিয়েছি। তোমরা সেখান থেকেও পিডিএফটি কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর আপাতত গ্রুপ ডির
এক্সামের এখনো তো ডেট দেয়নি। তো মোটামুটি তোমাদের আমি মোটামুটি প্রায় 25-30টা সেট করিয়ে দেবো, এর সাথে কিছু চ্যাপ্টার ওয়াইজ করিয়ে দেবো। আমার মনে হয় প্রত্যেকটা সলিউশন থেকে তোমরা অবশ্যই কিছু শিখতে পারবে। আর তোমাদের যদি রিকোয়েস্ট প্রচুর আসে যে স্যার চ্যাপ্টার ওয়াইজ পড়ান, তাহলে তোমাদের এই যে শর্টকাট ফর্মুলাগুলো বা কিভাবে আসছে সবভাবে শিখিয়ে দেবো। তাহলে একবার তোমরা যে কোনো একটা এক্সামের জন্য পারপাসলি পড়তে পারলে আমার মনে হয় এমটিএস, সিএইচএসএল, রাজ্য সরকার পিএসসি যত এক্সাম আছে সব এক্সামে, বা পুলিশ, এসআই বা কনস্টেবল, আরপিএফ যেটাই থাকুক না কেন, আমাদের মনে হয় যে 25টা করে যদি কোশ্চেন থাকে ম্যাথসে, তোমরা সেখানে ফুল 25ই স্কোর করতে পারবে। তো ছিল এই ছিল বন্ধুরা আজকের সেশন। তো ভালো থেকো বন্ধুরা, এই বলে আজকের সেশন শেষ করছি। ধন্যবাদ।